বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্তের জন্য ক্রীড়া পরিষদে আবেদন তামিম ইকবাল সহ ভোট বর্জন করা ক্লাব কর্তাদের। বোর্ড ভেঙে দিতে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ। ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে। রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। পাকিস্তান সিরিজ দিয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। সিরিজ জিতলেই র্যাঙ্কিংয়ে ৯-এ ওঠার সুযোগ টাইগারদের। নারী এশিয়ান কাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে যেতে কঠিন সমীকরণ লাল সবুজদের, ইতিহাস করতে চান অধিনায়ক আফ্রিদা। আমাদের এখানে হারান খানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। এবং নারী অ্যাথলিটদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুতই বিশেষ সেল গঠনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। ক্রীড়াক্ষেত্রে নারীদের জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়ার আশ্বাস। বর্তমান ক্রিকেট বোর্ডকে অবৈধ দাবি করে গেল বিসিবি নির্বাচনে অনিয়ম নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগপত্র দিয়েছেন ঢাকার ক্লাবগুলোর কর্তারা। ৭৬ ক্লাবের মাঝে ৫০ ক্লাব ভোট না দেওয়ার পরও কিভাবে পরিচালক নির্বাচিত হন সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তারা। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দেওয়ার পাশাপাশি আইনিভাবেও লড়বেন নির্বাচনী বর্জন করা ক্লাব কর্তারা। জাতীয় নির্বাচনের পর থেকে আলোচনায় সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাজানো বর্তমান ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের পছন্দ মতো মানুষদের কাউন্সিলর বানিয়ে নির্বাচন করেন আসিফ, যে কারণে নির্বাচন বর্জন করেছিলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট সংগঠকরা। বোর্ড ভাঙতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন বিএনপিপন্থী সংগঠকরা। মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা, লোকমান হোসেনদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদে হাজির তামিম ইকবাল। বোর্ডের বৈধতার বিষয়ে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট। ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছে। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। আমরা ওইভাবে করে আগানোর চেষ্টা করতেছি, এখানে কোনো জোর জবরদস্তি কিছু না। বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক। তৎকালীন বোর্ড পরিচালক ফাহিম সিনহা ভেতর থেকে দেখেছেন কিভাবে বাছাই করা হয়েছে বিসিবি কাউন্সিলর। ঢাকার ৭৬ ক্লাবের মাঝে ৫০ ক্লাব নির্বাচন বর্জন করার পরও নির্বাচিত হয়েছেন পরিচালক। তদন্ত কমিটির কাছে তুলে ধরতে চান সবকিছু। ইলেকশনটা যেভাবে হয়েছে আমরা যদি সেম ওয়েতে বোর্ডটা ভাঙার জন্য আবেদন জানাই, ব্যাপারটা সঠিক হবে না। আবেদন করেছি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেশন বডি হবে, এটা সরকার ডিসাইড করবে। তো আপনার অবশ্যই তদন্ত হলে এখানে আমাদের উইটনেস নেওয়া হবে আমাদের থেকে। আপনার ওই টাইমে আমরা কে কী ফেস করেছি, কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। কিছু ঘটেছে যেগুলো আপনার রেকর্ডেড, বোর্ড মিটিংয়েও ঘটেছে যেগুলো আপনার অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওইগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। দলীয় প্রভাব কিংবা জোর জবরদস্তি নয়, নিয়মতান্ত্রিকভাবে তদন্ত দাবি করেছেন সংগঠকরা। স্বাধীনতার পরে আগের যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে এরকম বন্দোবস্ত হয়েছিল। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে সেই দিকে আর কি। যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই, ক্রিকেটটা ক্রিকেটের মাঠে করা। অনেক দিন যাবৎ আমরা আসলে ক্রিকেটের মাঠ থেকে দূরে। একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু তারা অদ্যাবধি তারা সেটার উত্তর দেয়নি। তা আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু তারা আমাদেরকে ইনসাল্ট করেছে, যার ফলশ্রুতিতে আজকে ক্রিকেটের কি অবস্থা, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক লিগে দেখেন আজকে অচল অবস্থা। তা আমরা এটা চাইনি। আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট ৫ই আগস্টের পরে যে নির্বাচনগুলি হবে সেটা সুন্দরভাবে হবে। তামিম, মাসুদুজ্জামান, রফিক বাবুদের এই পদক্ষেপ কিছুটা হলেও চাপে ফেলবে বর্তমান কমিটিকে। ঈদের পর আরও গতি আসবে ক্লাবগুলোর এমন কার্যক্রমের। ইতিহাসের প্রথম দল হিসেবে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারত। স্যামসন বুমরাহ ফেলকিতে টিম ইন্ডিয়ার সামনে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৯৬ রানে হেরেছে ব্ল্যাক ক্যাপস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের দেয়া ২৫৬ রানের টার্গেটে ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
4 উইকেট নিয়ে ফাইনাল সেরা জসপ্রীত বুমরাহ। ফাইনালে 89 রান সহ 3 ম্যাচে 321 রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন। এবার আর কোনো হৃদয় ভাঙার গল্প নয়, ঘরের মাঠই অনন্য ইতিহাস ভারতের। ফাইনালে একক আধিপত্য, সঙ্গে বিশ্বের প্রথম স্বাগতিক দল হিসেবে টি-20 বিশ্বকাপের ট্রফি জয় টিম ইন্ডিয়ার। আইসিসি ইভেন্টে আরও একবার হতাশা সঙ্গী হলো নিউজিল্যান্ডের। আহমেদাবাদের 1,32,000 ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ক্রিকেট থেকে বলিউড, ভারতের সব অঙ্গনের তারকারাই হাজির ঐতিহাসিক এই ফাইনালে। সবকিছুই পক্ষে, তবুও মনে ভয়। বারবার ঘুরে ফিরে আসছিল 2023 বিশ্বকাপ ফাইনাল হারের স্মৃতি, কিন্তু ব্ল্যাক ক্যাপদের কোনো সুযোগই দিল না মেন ইন ব্লু। শুরু থেকেই ভুলে ভরা নিউজিল্যান্ড। ব্যাটিং স্বর্গে তাদের সিদ্ধান্তকে প্রথমেই ভুল প্রমাণ করল ভারত। টস হারের পর ব্যাটিং পাওয়াটা তাদের জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয়। রীতিমতো তাণ্ডব শুরু করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। আহমেদাবাদে নিজেদের দর্শকদের একের পর এক 4 ছক্কার উল্লাসে মাতিয়ে 18 বলে 50 করে বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে দ্রুততম 50 রেকর্ড নিজের নামে লেখান অভিষেক। স্যামসন অভিষেক জাদুতে পাওয়ার প্লেতেই ভারতের রান 92, তবে অভিষেককে 52 রানেই ফিরিয়ে দেন রচিন রবীন্দ্র, যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ঈশান কিষান যেন আরও ভয়ানক। স্যামসনও শুরু করেন আগ্রাসী ব্যাটিং। 7 ওভার 2 বলেই 100 রানের গন্ডি পার করে ভারত। 50 তুলে নেন স্যামসনও। দুজনের 48 বলে 105 রানের পার্টনারশিপের বড় পুঁজি যোগ হয় ভারতের স্কোরবোর্ডে। পরে দলীয় 203 রানে ব্যক্তিগত 89 রান করে ফিরে যান স্যামসন। 2 রানের ব্যবধানে 25 বলে 54 করা ঈশান কিষান নিশামের শিকার। এরপর রানের গতি কিছুটা স্লো হলেও শেষ দিকে সেটা পুষিয়ে নেন শিবাম দুবে। তার 8 বলে 26 রান 255 রানের সংগ্রহ এনে দেয় ভারতকে। জবাবে এদিন আর নিজের ভেলকি দেখাতে পারেননি ওপেনার ফিন অ্যালেন। অক্ষর 9 রানেই থামিয়ে দেন তাকে। টিম শেফার্ড অবশ্য কিছুক্ষণ চেষ্টা করে গেছেন, কিন্তু রচিন, ফিলিপস, চ্যাপম্যান 2 অঙ্কের স্কোরই স্পর্শ করতে পারেননি। 26 বলে 52 করে ফিরতে হয় শেফার্ডকেও। পরে ডেরেল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনারের 52 রানের পার্টনারশিপ হারের ব্যবধানটাই কমিয়েছে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 96 রানের জয় তুলে নেয় ভারত। আর 2019 থেকে গেল 7 বছরে 4 আইসিসি ইভেন্টের ফাইনাল হারের স্বাদ পেল ব্ল্যাক ক্যাপস। ম্যাচে সর্বোচ্চ 4 উইকেট নেন বুমরাহ আর 3 উইকেট শিকার অক্ষরের। ফাইনালে ম্যাচ সেরাও বুমরাহ। আর বিশ্বের প্রথম দল হিসেবে টানা 2 টি-20 বিশ্বকাপ শিরোপা ও সব মিলিয়ে তৃতীয় শিরোপা জয় উদযাপন করে টিম ইন্ডিয়া। নির্ধারিত সূচির একদিন আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা। রোববার ভোর 4:20 করাচি থেকে সরাসরি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শাহিন শাহ আফ্রিদিরা। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে 9 মার্চ ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের, কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে অনিশ্চয়তায় পড়ে যায় ওয়ানডে সিরিজটির ভাগ্য। তাই ঝামেলা এড়াতে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইটে একদিন আগেই বাংলাদেশে আসলো শাহিন শাহ আফ্রিদি বাহিনী। ভোরে বিমানবন্দরে নামলেও তারা বের হতে হতে সকাল হয়ে যায়। বিমানবন্দরের ভেতরেই সেহরি এবং ফজরের নামাজ আদায় করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। 15 ক্রিকেটারের সঙ্গে 7 জন সাপোর্টিং স্টাফ এসেছেন এই দফায়। এর আগে গতকাল মাইক হেসনের নেতৃত্বে 5 কোচিং স্টাফ আসেন বাংলাদেশে। আজ বিশ্রামে থাকবে পাকিস্তান। 9 এবং 10 মার্চ দুটো অনুশীলন সেশনে যোগ দেবেন ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজ শুরু হবে 11 মার্চ মিরপুরে। বাকি 2 ম্যাচও একই ভেন্যুতে 13 এবং 15 মার্চ। টি-20 বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের এখন পর্যন্ত কোনোই আর্থিক জরিমানা করেনি পিসিবি। বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া গণমাধ্যমে এমন খবর প্রকাশে ক্ষোভ ছেড়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এছাড়া পিসিবি যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় সেটা হিতে বিপরীত হবে বলেও মনে করেন কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। টি-20 বিশ্বকাপ ব্যর্থতা মাথায় নিয়ে পাকিস্তান এখন বাংলাদেশে খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজের চেয়েও পাকিস্তান ক্রিকেটে আলোচনায় এবারের বিশ্বকাপ স্কোয়াডের সদস্যদের জরিমানা প্রসঙ্গ। কথা ওঠে ক্রিকেটারদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ কেটে নেবে পিসিবি। এবার এ নিয়ে নীরবতা ভাঙলেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে কথার তুবড়ি ছোটালেও আসলে পাকিস্তানের পারফরমেন্স ছিল হতাশাজনক। সুপার 8 থেকেই বিদায় নিতে হয় তাদের। কিন্তু সমালোচনা বেশি হয়েছে গ্রুপ পর্বে ভারতের কাছে লজ্জাজনক হারে। ক্রিকেটারদের ওপর খেপেছে পিসিবিও। সেই রেস ধরে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গণমাধ্যমে খবর আসে প্রত্যেক ক্রিকেটারকে 50 লাখ রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যা কিনা বিশ্বকাপ থেকে পাওয়া পারিশ্রমিকের চেয়েও বেশি। কিন্তু প্রশ্ন, এর সত্যতা কতটুকু?
বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও এবারে প্রসঙ্গ খোলাসা করলেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। অনেকেই আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। পিসিবি যদি 50 লাখ রুপি জরিমানার কথা আনুষ্ঠানিকভাবে জানাতো তাহলে আমি এ বিষয়ে মন্তব্য করতে পারতাম। আনুষ্ঠানিক বার্তা ছাড়া সংবাদ মাধ্যম কিভাবে এমন নিউজ করে, এটা সত্যি প্রশ্নবিদ্ধ। পিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না দিলেও সংবাদ মাধ্যমের খবরের পর এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে সাবেকদের মধ্যেও। অনেকে সাধুবাদ জানালেও এর ঘোর বিরোধী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিকল্প ভাবার পরামর্শ দিলেন এই কিংবদন্তি। এটা খুবই ছোট মানসিকতার সিদ্ধান্ত হবে। 50 লাখ রুপি জরিমানা করে লাভটা কি হবে? বরং যারা পারফর্ম করতে পারেনি তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঠানো উচিত। এবারের বিশ্বকাপে স্কোয়াডের কেউ কেউ আছে যাদের 2-3 বছর জাতীয় দলের বাইরে রাখা ভালো হবে। তবে এখন পর্যন্ত আর্থিক জরিমানার বিষয় নিয়ে কিছু না বললেও ইতোমধ্যে অ্যাকশন নেওয়া শুরু করেছে পিসিবি। বাংলাদেশ সিরিজে নিয়মিত ক্রিকেটারদের বসিয়ে রেখে নতুন 6 মুখ স্কোয়াডে সুযোগ দিয়েছে নির্বাচকরা। বাদ পড়েছেন বাবর আজম, সাইয়ুম আইয়ুবদের মতো ক্রিকেটাররা। সবার আগে নারী অ্যাথলিটদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এজন্য দ্রুত একটি বিশেষ সেল গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। নারীরা যাতে ক্রীড়াঙ্গনে নিজেদের আরও ভালোভাবে মেলে ধরতে পারেন এজন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে বলেও নিশ্চয়তা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। থেকে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেশের ক্রীড়াঙ্গনে যে গুটি কয়েক সফলতার গল্প, তার অনেক কিছুতে আছে নারীদের অবদান। শত সীমাবদ্ধতা সত্ত্বেও পৃথিবীর বুকে লাল সবুজের ঝান্ডা উড়িয়েছেন তারা, দেশকে করেছেন সম্মানিত। তাই আন্তর্জাতিক নারী দিবসে এসব স্বর্ণকন্যাদের সম্মানিত করার প্রয়াস দেশের ইংরেজি গণমাধ্যম ডেইলি সানের। গ্রেস প্রেজেন্টস রাইজ অব উইমেন্স স্পোর্টস শিরোনামের এই আয়োজনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ছাড়াও অংশ নেন দেশের বিভিন্ন অঙ্গনের নারী ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়া সংগঠক ও নীতি নির্ধারকরা। তাদের আলোচনায় উঠে আসে নারী ক্রীড়াবিদদের অগ্রগতি ও প্রতিবন্ধকতা সহ নানা চ্যালেঞ্জিং বিষয়। মেয়েদের ক্ষেত্রে বলবো যে মেয়েদের দেশের ক্রীড়াঙ্গনে নারীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এখনও তাদের জন্য নিশ্চিত করা সম্ভব হয়নি নিরাপদ পরিবেশ। সম্প্রতি জাহানারা কাণ্ডে টালমাটাল হয়ে যায় ক্রিকেটাঙ্গন, যেখান থেকে শিক্ষা নিয়ে নারী অ্যাথলিটদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুতই একটি বিশেষ সেল গঠন করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি একটি সেল তৈরি করব, যেটি একজন বক্তা এখানে বলে গেছেন একটু আগে। সো সেখানে আমাদের নারীদের নিরাপত্তা থেকে শুরু করে আমাদের নারীদের কি পরিমাণ প্রত্যেকটি স্পোর্টসে কিভাবে সুযোগ সুবিধা বাড়ানো যায়, তাদের ফ্যামিলিয়াল কি সমস্যা রয়েছে, তাদের খেলাকে আরো বেশি তারা যাতে ভালোভাবে তাদের নিজেদেরকে তুলে ধরতে পারে, সে বিষয়গুলো তাদেরকে যত প্রকারের ফ্যাসিলিটিস দেওয়া দরকার সেই ফ্যাসিলিটিসগুলো আমরা তাদেরকে দিতে চাই। নানা সীমাবদ্ধতার ক্রীড়াঙ্গনে আরও বৈষম্যের শিকার দেশের নারী অ্যাথলিটরা, যে কারণে প্রতিভা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না তারা, যে বিষয়টি এবার সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। আর তাই নারীদের জন্য হ্যান্ডসাম অ্যামাউন্টের বেতন নিশ্চিত করার পাশাপাশি ট্রেনিং ও ফ্যাসিলিটিস সহ সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। যারা দেশের সম্মান বিদেশের মাটি থেকে নিয়ে আসে, আমরা সেই সকল জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসার ইতিমধ্যে পরিকল্পনা করেছি।